কিশোরে আমি বুঝতে পারছি না আজকে চা আড্ডার খবরটা নিশ্চিন্তে চা পান করার জন্য নাকি একটা দুশ্চিন্তা, এটা বলতে গিয়ে আমার হাসি পাচ্ছে। না আমরা যেটা খবর পেলাম 3 দিন আগে যখন দাদু বললেন, ওখানে প্রাক্তন সেনা দাদু, তিনি বললেন যে কলকাতা দখল আমরা করে নেব 4 দিনের মধ্যে, তখন কলকাতায় আমরা কিন্তু ব্যবস্থাপনা শুরু করেছিলাম যে এরপর কোথায় যাওয়া যেতে পারে, তাই না? উড়িষ্যা চলে যেতে পারি, কিন্তু তারপর শুনলাম যে উড়িষ্যাও দখল করে, তাহলে আমি বিহারের দিকে চলে যাই, বিহারও দখল হয়ে যাবে, সবটাই তো দখল হয়ে যাবে। মোটামুটি একটা গোটা এলাকাটা ওনারা ভাবছেন। আর যে দাদু বিশেষ করে বলেছিলেন, আমরা একটা কাজ করি, আলোচনায় যাওয়ার আগে দাদুকে এবং পুরো বাংলাদেশকে একবার মনে করাই কি বলেছিলেন তারা। তারা রিক্সা করে আসছেন, সেটাও শোনাবো পরে। আগে হ্যাঁ, দাদুর বাড়ি। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আমরা সৈনিক, আমরা মরে যাই নাই, আমরা মরে যাই নাই। ঠিক ঠিক ঠিক, আপনারা মরে যান নাই। একটু হলে কিন্তু 3টে ভূমি এক হাতে। আর আরেকটু হলে কিন্তু উনি সত্যি মানে কিছু হয়ে যেতে পারতো না, বলছে আমি মরে যাই নাই। আচ্ছা, এই বিষয় নিয়ে এরপরে কি বাইট এলো? না মানে আমরা তো ভাবছিলাম কি করব, তো তখনই আমরা দেখলাম সামাজিক মাধ্যমে অনেকে বলছেন, কেউ বলছেন আমার বাড়ি তো দমদমে, আমার কোনো চিন্তা নেই ভাই, আমি তো কলকাতায় থাকি না। কেউ বলছেন ঠিক আছে আমি তাহলে পালিয়ে উত্তরবঙ্গ চলে যাবো, বাবা কলকাতাটা তো দখল হবে। কেউ আবার বলছে যাদবপুরের লোক ভয় পাচ্ছেন কেন, কলকাতা তো দখল হবে, যাদবপুর তো পড়ছে না। মানে এমন এমন সব মানে বক্তব্য আসছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক তখনই আমরা জানতে পেলাম বাংলাদেশ থেকে নাকি 3 লক্ষেরও বেশি হাতে নাড়া রিক্সা রওনা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা একটা নতুন যুদ্ধের টেকনিক, এটা হচ্ছে অ্যাডভান্স জগতের নতুন একটা টেকনিক যুদ্ধের, এটা এখন পর্যন্ত কেউ জানে না। এটা বাংলাদেশ নতুন করে ইন্ট্রোডিউস করছে, হাতে টানা রিক্সা আসবে যাতে কেউ বুঝতে না পারে যুদ্ধ হতে চলেছে, আর হঠাৎ অ্যাটাক, এটা ভয়ঙ্কর। শুনবো শুভেন্দু অধিকারী কি বলছে। আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে, হাসি মারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। আচ্ছা, টানা রিক্সাটা তো রওনা দিয়ে দিল কিশোর, কিন্তু কলকাতায় বসে আমরা কি করব এবারে? না, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল স্পষ্ট বললেন এবং খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আমার হাতেও তো নেই, তোমার হাতেও নেই, ললিপপ তো কারুর হাতে নেই, তাই না? তো ললিপপ তো আমরা খাচ্ছি না, ল্যাবেন চুষো খাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন গতকাল বাংলাদেশ নিয়ে, শুনি, তারপর আসছি আলোচনা। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। সত্যি আমরা হাতে ললিপপ নিয়ে বসে থাকবো না কিশোরাই, আমরা অনেকক্ষণ ধরে অনেক মজার ছলে বলছি, কিন্তু একবার তো ভেবেও দেখতে হবে সেই তালিকাটা। সামরিক শক্তিতে বাংলাদেশ কোথায় আর ভারত কোথায়? দিবা স্বপ্ন দেখারও একটা লিমিট থাকে কিশোরায়। ঠিক, এরপরে আমরা শোনাবো, আলোচনার মাঝেই আমরা শোনাবো। বিএনপি নেতা বলছেন যে শুধু কলকাতা নয়, বাকিটাও সব দখলে যাবে। সেই আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শতরূপা, বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক এবং তৃণমূলকে সমর্থন করেন। শতরূপাদির কাছে যাবো। শতরূপাদি, বিজেপির কেন্দ্রীয় সরকার রয়েছে, বিজেপি অর্থাৎ কেন্দ্রীয় সরকার চালাচ্ছে, আপনারা মানে কেন্দ্রীয় সরকারের খবর আপনার কাছেই ফার্স্ট থাকবে, আপনারা রেডি তো? মানে যদি হট করে রিক্সা টিক্সা চলে আসে সেটা আটকাতে পারবো তো আমরা? মানে আমি কিন্তু সত্যি দুশ্চিন্তায় আছি, মানে কনসিকুয়েন্স হবে না তো কিছু? ওরা আসছে তো। আমার দারুণ লাগছিল তোমরা যেভাবে বলছো, এবং শুভেন্দুদাও বলেছে যে কত লক্ষ হাতে টানা রিক্সা নাকি অর্ডার দেওয়া আছে। কিন্তু জোকস অ্যাপার্ট, তোমরা একটু চিন্তা করো যে আমরা এই দেশ থেকে যদি ওদের দেশের সামরিক শক্তি আদৌ কতটা আছে না আছে আমরা কনফিডেন্টলি বলছি, তো সংখ্যাগুলো বলছি বিভিন্ন জায়গায়, তো তাহলে কি ওরা জানে না? তাহলে একটু তোমাদের চিন্তা করার দরকার। ভারত সরকারের ইন্টেলিজেন্স তো জানে, এটা জনসাধারণের, পশ্চিমবঙ্গের মানুষেরও চিন্তা করার দরকার যে কিসের ভরসায় এত বড় বড় কথা বলছে। কেন ওদের মনে হচ্ছে যে ওরা পারবে 4 দিনের মধ্যে কলকাতায় দখল করে নিতে? মুখ্যমন্ত্রী আজ ললিপপ খাচ্ছে না আমি মানলাম, কিন্তু এটাও তো তাকে জবাব দেওয়া উচিত। বিএনপির নেতা এখানে কি করে পাওয়া যায়?
কেন অসংখ্য এত বছর ধরে কেন অসংখ্য বাংলাদেশ ইনফিলট্রেটার, যারা গুন্ডা, যারা জিহাদি, যারা দুষ্কৃতী, তারা বাংলা হয়ে সমস্ত ভারতবর্ষে ব্যাঙ্গালোর অবধি পৌঁছে যেতে পারছে, সেইটাও তো একটু চিন্তা করা দরকার। ইন্ডিয়ান গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান মানে 3টে আর্মড ফোর্সেস, এয়ারফোর্স, নেভি যেরমভাবে তৈরি আছে, সেটা তোমরা যেরম সময় এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিফেন্স মিনিস্ট্রি যখন অ্যানাউন্স করবে তোমরা সেটা নিশ্চয়ই এটা শুনতেই পাবে, আমি এই মুহূর্তে বলবো না। কিন্তু এটা ভীষণ চিন্তা করা দরকার যে কোন সাহসে এই দুঃসাহস একটা ছোট দেশ 3টে দিকে ভারতবর্ষ আগলে দাঁড়িয়ে আছে। আগলে মানে কি, তাকে আগলে, এবং তারও বোঝা উচিত যে তার যাবার জায়গা নেই। কলকাতা দখল করবেই কেন বলতে চাইছেন? এক্স্যাক্টলি মাই পয়েন্ট, এইটাই আমি বলার চেষ্টা করছি। কেন বলছে কলকাতা দখল করবে? আজকে না কালকে বোধহয় তারা ত্রিপুরা অবধি, বর্ডার অবধি যাবে। ওই বলছে না তো যে আমরা যাচ্ছি আগরতলা দখল করতে। কেন বলছে যে পাটনা নয়, আগরতলা নয়, ঝাড়খণ্ড নয়, কেন কলকাতা দখল? কিসের কনফিডেন্সে বলছে? টার্গেটটা কলকাতা, কিসের কনফিডেন্সে বলছে? এই মুহূর্তে আমরা এই যখন আলোচনা করছি ঠিক তখনই কিশোরায় আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে একবার সামরিক শক্তির নিরিখে কোন দেশের কাছে কত অস্ত্র রয়েছে সেটা একবার দেখাচ্ছি এক এক করে। একবার দেখাই, মোবাইল রকেট প্রজেক্টর 702টি ভারতে, আর বাংলাদেশের 71। ঠিক আছে, আর কি কি রয়েছে সামরিক শক্তিতে, আর কি কি? এটা কি করার প্রয়োজন আছে মধুকল্পিতা? মানে এটা যাই হোক, ট্রেনার 350, আচ্ছা, অ্যাটাক হেলিকপ্টার 0 এবং ভারতের দখলে রয়েছে 40। একদম, এগুলো চলুক, আমরা আমি রাজুবাবুর কাছে একবার আসি। রাজুবাবু, ভয় লাগছে নাকি? আর মানে সময় কিন্তু আমি রাজুদার কাছে দুটো প্রশ্ন করব। এক হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্টকে সবাই ওয়েলকাম তো অবশ্যই করছেন, যে উনি বলছেন ললিপপ চষার জন্য তো আমরা নই, আমরা অবশ্যই মানে বাইরে থেকে কোনো আক্রমণ হলে দেশ ঐক্যবদ্ধ থাকবে। কিন্তু শতরূপাদিও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন। সেকেন্ড কোয়েশ্চেন, যে কেন কলকাতার কথা বলছে? অলরেডি এত বিএনপি নেতা পাওয়া যাচ্ছে এখানে, বাংলাদেশি জঙ্গি পাওয়া যাচ্ছে, কি করছেন আপনারা? দেখুন, যে কাকুটাকে দেখালেন, ওই কাকুটা যেটা বলছিলেন, আমার মনে হলো আপনাদের ভিডিওতে যা দেখে তাতে করে মনে হলো মৃগী রোগের পেশেন্ট। কারণ সুস্থ মানসিকতা হলে, মানে উনি যেভাবে জোর দিয়ে কথা বলছিলেন তাতে করে আমার ভয় লাগছিল যে লোকটা অজ্ঞান না হয়ে যাবে। তো 3বার বলেছে আমরা মরি নাই, বলেছে তো। এরকম অনেক মানুষ থাকে বিভিন্ন সময়ে যারা টিকটক করে এসব করে তারা একটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমভাবে ভাইরাল হতে পারে। মানে কিছু একটা বললে পরে তাকে দেখাবে, না বললে আপনারা দেখাতেন না, বলেছে বলেই দেখাচ্ছে। সে করুক না করুক সে তো অনেক পরের ব্যাপার, 350 কিলোমিটার দূর ওর বাস্তবের সাথে। কিন্তু হচ্ছে যে এখন দিদি একটু আগে বলছিলেন যে কলকাতার বিএনপি নেতাদের পাওয়া যাচ্ছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার যে বাংলাদেশের বর্ডারটা পার করে সে কলকাতায় ঢুকছে, সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের উনি কোনো দোষ দেখছেন না। যে কেন্দ্র এজেন্সি বিএসএফ, সেখানে তার কোনো অপরাধ নেই, সে আটকাতে অক্ষম, তারপরে কলকাতায় ঢুকছে, সেখান থেকে পুলিশ ধরছে। কিন্তু সেই জায়গাটায় বিএসএফ অক্ষম, সেই জায়গাটা দিদি না বলে ডিরেক্টলি কলকাতা এবং পশ্চিমবঙ্গ সরকার উনি দোষ দেখলেন। আর কলকাতা যেহেতু একটা বাংলার এবং সারা ভারতবর্ষের মধ্যে জানেন যে আমাদের কলকাতা একটা ফেমাস জায়গা, সেখানে বাংলাদেশেরও বলতে পারেন যে আমাদের কলকাতা না আসলে তাদের চলে না। অর্থাৎ সেই জায়গা থেকে তাদের কলকাতার কথাটাই মনে পড়বে স্বাভাবিকভাবে। কিন্তু হাস্যকর্তিক কথা যেগুলো দখল করবে এগুলো স্বপ্নতেও হয়তো বাংলাদেশের মানুষের ভাবা উচিত নয়। তবে এটাও ঠিক যে সমস্ত বাংলাদেশের যারা মুসলমান রয়েছে তারা সকলেই এই জিনিসটা ভাবছে না। একটা উগ্র মানসিকতার মুসলমান যারা রয়েছে তারাই এই কথাটা ভাবছে, কট্টরপন্থী যারা শুধুমাত্র তারাই এই কথাটা ভাবছে, এবং তারাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় এই সমস্ত কথা বলে একটা বিশৃঙ্খলা বা একটা শান্তির পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে। রাজুবাবু, আমি আসবো আপনারও আবার কাছে। তবে কিশোরা, এই যে একটা পরিস্থিতি, চিন্ময় কৃষ্ণ প্রভুকে প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে অন্যায়ভাবে জেলে আটকে রাখা হয়েছে, এই পরিস্থিতিতে গতকাল আমরা একটা গুরুত্বপূর্ণ বৈঠক দেখলাম বাংলাদেশের মাটিতে, এবং সেই বৈঠক থেকে কি বেরিয়ে এলো? দেখো, বৈঠক হলো বিক্রম মিস্ত্রি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে। একদিকে যখন বিএনপি নেতা বলছেন যে সমস্ত কিছু দখল করে নেবো ইত্যাদি, রাহুল রিজভির বাইটটাও আমরা শোনাবো, কিন্তু ভারতের তরফে কতটা ম্যাচিওর্ড স্টেটমেন্ট দেওয়া হলো। ভারতের তরফ থেকে বিক্রম মিস্ত্রি গেলেন, বৈঠক করলেন, বৈঠকে দাঁড়িয়ে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বললেন যে আমরা একটা পজিটিভ রিলেশনশিপ চাই, আমরা একটা গঠনমূলক সম্পর্ক চাই, কিন্তু সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে আমরা চিন্তিত, এই কথাও বললেন। তো আমরা প্রথমে একবার শোনাই বিএনপি নেতা কি বলছেন, তারপর আমরা বিক্রম, আমি যদি কম্প্যারিজনটা প্রয়োজন আছে, ঘটনা ঘটেছে সেটা নজর দিতে বলেছে। বেশ, শুনি আমরা প্রথমে শুনি বিএনপি নেতা কি বলছেন। রাহুল রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রাম
যে ভারতের অংশ হিসাবে দাবি করা, আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। আমরা শোনালাম বিএনপি নেতা তিনি কি বলছেন। তিনি কিন্তু একেবারে ডাইরেক্ট অ্যাটাক করছেন রিপাবলিক বাংলা, কারণ রিপাবলিক বাংলা তাদের চক্ষুশূল হবে নাই বা কেন, কারণ প্রথম দিন থেকে আমরা তো একেবারে দেখিয়ে গিয়েছি কি হচ্ছে বাংলাদেশে, সেই ছবিটা লাগাতার আমরা তুলে ধরেছি, সে কারণেই চক্ষুশূল। কিন্তু এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে একেবারে বাংলাদেশের মাটিতে গিয়ে ভারতের হয়ে ভারতের যে করা অবস্থান, দিল্লির পক্ষ থেকে যে করা বার্তা, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, এই সমস্ত কিছুর বিষয়ে ভারত কি ভাবছে, দিল্লি কি ভাবছে, সেটা নিয়ে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কার্যত করা বার্তা ভারতের। শুনুন। We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious, and diplomatic properties. A constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking, and constructive direction. আমি একটা প্রশ্ন করি শতরূপদীকে। শতরূপদী, অনেকে বলছেন যে আরো কড়াভাবে কোনো বার্তা এলো না কেন, চিন্ময় কৃষ্ণপ্রভুর নাম এলো না কেন, কেন বলা হলো না যে হিন্দু শব্দটা ব্যবহার করা হলো না কেন, ইত্যাদি সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন জায়গায় চলছে। মানে স্টেটমেন্টটা স্ট্রং, কিন্তু আরো স্ট্রং মানুষ এক্সপেক্ট করছেন, ভারতের মানুষ, কারণ এমন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। না, মানুষ তো এক্সপেক্ট করতেই পারে, এক্সপেকটেশনের ওপর কোনো ট্যাক্স পড়ে না, কিন্তু যিনি গেছেন উনি আইএফএস অফিসার এবং একটা স্পেসিফিক ট্রেনিং নিয়ে যায় কি ভাষায় কোন দেশের সঙ্গে কথা বলতে হয় বেসড অন দ্য লেগেসি, আমাদের লেগেসি, আমাদের স্বভাব এবং অন্য যে দেশের সঙ্গে কথা বলছে সেই স্বভাব। তো সেই জন্য আমার পক্ষে কূটনীতিবিদ মানে ফরেন সেক্রেটারির কথার ওপর কথা বলা আমার পক্ষে অন্তত সম্ভব নয়। আমি দুটো জিনিস একটু পয়েন্ট আউট করতে চাই। রাজু ন্যাচারালি বলবে যে কেন মুখ্যমন্ত্রীকে দোষ দিচ্ছি, কেন বর্ডার সিকিউরিটি ফোর্সকে দোষ দিচ্ছি না। আমি এই মুহূর্তে দোষ কাউকে দিচ্ছি না, আমি বলছি পশ্চিমবঙ্গের মানুষের একটু চিন্তা করা দরকার, এখানে তারা ঢুকছে কি করে এবং থাকছে কি করে পরের পর। কেন? তার কারণ মুখ্যমন্ত্রী বেসিক ফেন্সিংয়ের জায়গাটুকু দিতে রাজি নয়। একটা সেন্ট্রাল গভর্নমেন্টেরকে যে ফেন্সিং করতে হবে সেইটুকু দিতে রাজি নয়। আরেকটা বলে দিই, এখানে তৃণমূল নেতারা ওপেন স্টেজ থেকে মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এসপ্লেনেড থেকে জিজ্ঞেস করতে হলো যে ভাই তোমাদের এমন কি মেশিনারি আছে যে তোমার নেতা ওপেন স্টেজ থেকে বলছে যাদের আধার কার্ড হবে না, যাদের পাসপোর্ট হবে না, যারা ওভার থেকে এসছো আমায় যোগাযোগ করবে, করে দেবো। স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত আমি বলছি আরও রিসেন্টলি যেখানে ববি হাকিম ওপেনলি বলতে পারে যে আমি অমুক জায়গাটা পাকিস্তান বানিয়ে দিয়েছি, সিদ্দিকুল্লাহ মানে এই ঘটনা ঘটার পর বাংলাদেশ শুরু মানে এই লেটেস্ট রেভলিউশনটা শুরু হবার পর পর্যন্ত ওপেনলি রানী রাসমণি থেকে বলেছে যে উনি একেবারে এগ্রি করেন মোহাম্মদ ইউনুস যা করেছেন এবং মোহাম্মদ ইউনুসের সাপোর্টের কথা বলেছে। আজকে ললিপপ খেতে খেতে তো কই মুখ্যমন্ত্রী বললেন না আমরা ললিপপ আমি না হয় খেলাম না, কিন্তু আপনারা কেন এই ধরনের কথা বলেন? আর একটা কথা মধুপুর কল্পিত, এটা একটু খুব বলা দরকার যে কেন আমি জানি না রাজু যথেষ্ট শিক্ষিত বা আমি জানি না কতটা শিক্ষিত, কেন কলকাতা, যেটা আমি প্রশ্ন তুললাম যে কলকাতা কিন্তু হিস্টোরিক্যালি ইয়েস বিখ্যাত জায়গা, কিন্তু হিস্টোরিক্যালি আমি দুটো ইনসিডেন্ট বলছি। সুরাবার্দি যখন ডাইরেক্ট অ্যাকশন ডে ডেকেছিল তখন সোজা কলকাতার ওপর ডাইরেক্ট অ্যাকশন ডে ডেকেছিল। জিন্নাকে যখন পার্টিশন নিয়ে কথা হচ্ছিল তখন বলেছিল কলকাতা ছাড়া বেঙ্গল আমি নেবো না, কলকাতা এতটাই ইম্পর্টেন্ট। এগুলো কি কানে বাজছে না? কেন বাংলাদেশ এখনো কলকাতা করে যাচ্ছে? কি চাইছে তারা? আমরা কয়েকটা ছবি পেয়েছি, আমরা বাংলাদেশ থেকে এই মুহূর্তে শুরু হয়ে গেছে সেনা অ্যাকশন, সেই ছবি ডান দিকে চলছে ফেসবুকে এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশ সেনা থেকে সরাসরি ছবি উঠে আসছে বলে শুনতে পাচ্ছি। হ্যাঁ, এইগুলো আসছে, উড়ে আসবে এবার। এই হ্যাঁ
আমি কি বলবো মানে এই যে, এই যে। রওনা দিয়ে দিয়েছেন কি তারা রওনা দিয়েছে? এরা আসছে ইয়ে পার করে আসছে হ্যাঁ। বাংলাদেশ থেকে দাদু এরা কলসিতে আসছে। সেনাবাহিনীর সদস্যরা আসছেন আসছে, কলকাতার দিকে। আর বেশি সময় নেই আমাদের কাছে। এই যে রকেট, দেখুন একবারে এক এক করে আপনাদেরকে শক্তিশালী দেখাচ্ছি। রকেট এবং রকেটের উপরেই আছে। রকেটের উপরে বসে আছে, হ্যাঁ, ওরা ঠিক আছে? এরম ভাবে আসছে। আমরা সাধারণত দেখেছি যে রকেটের ভেতরে যুদ্ধ বিমানের ভেতরে থাকেন, যুদ্ধ কিন্তু বিমানের ভেতরে থাকেন, রকেট আলাদা আসে। এই যে এটা অ্যাটাক হেলিকপ্টার, এটা এটা অ্যাটাক না না হেলিকপ্টার। এটা শতরূপাদি, এটা খুব সুন্দর নয়, এটা কিন্তু ভয়ঙ্কর। আমাদের দিকে এগিয়ে এটা দেখে আসছে। ভয় লাগছে না? এটা ভয় পাচ্ছেন না আপনারা? মানে আমি বুঝতে পারছি না। আপনি ওনাদের বাংলাদেশের এমন একটা স্টেটমেন্ট রাজুদা, যেটা ভয় লাগছে কি? মানে হ্যাঁ। আমি একটা ভাবতে অবাক লাগছে কিশলয়, বাংলাদেশের এমন একটা স্টেটমেন্ট যেটা রাজুদা আর রাজুদা, আপনি কি শতরূপাদি চলবেন এটা? দুজনেই একসঙ্গে হাসছেন, দুজনেই মানে এই দুটো ভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু এই ক্ষেত্রে তো কিছু করার নেই। এই দাদুর মুখের এক্সপ্রেশনটা দেখো মধুকল্পিতা, বড্ড স্ট্রং। তিনি রাজুদা কিন্তু ভয় একটা পাচ্ছে। বড় কিছু বিষয় রাজুদা করে ভয় বলবেন। লাগছে? না, আমি সেটা বলছি। তার আগে দিদি একটা কথা বলছিলেন ছত্রপতি, যে এখানে কোনো নেতা বা কোনো মন্ত্রী বলছে যে আধার কার্ড এই সমস্ত করে দেয়। তো আধার কার্ডের ডিপার্টমেন্ট কেন্দ্র সরকারের, ভোটার কার্ডের ডিপার্টমেন্ট সেই কেন্দ্র জন্য তো সরকার, প্যান কার্ড স্বরাষ্ট্রমন্ত্রী আচ্ছা, একে করে। পাসপোর্ট কেন্দ্র সরকার, সবগুলো যদি কাউকে কোনো রকম অবৈধ কাগজ কেউ বাংলায় বা অন্য কোথাও দিয়ে থাকে, তার জন্য ভোটার কার্ড verify DM রা করে, করার রাজুদা। সম্পূর্ণভাবে শতরূপাদি এক এক করে, এক এক করে, এক এক করে। কেন্দ্র সরকারের, তারা ভেরিফাই না করে কিভাবে তারা ইস্যু করছে, আর সেটা রাজ্যের উপরে ছাড়ছে যেখানকার নেতারা করছে, আপনারা false তারা machinery ভেরিফাই না তৈরি করে কেন করেছে। করছে? আর যা কিছু করে পুলিশ আচ্ছা ভেরিফিকেশন রাজুদা, আমার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা ঘটনা নিয়ে দুবার বক্তব্য রেখেছেন, কিন্তু আরো স্ট্রংলি কোনো প্রোটেস্ট মার্চ কি করবেন? আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সিএ নিয়ে ক্যা ছিছি করে বিভিন্ন ইয়ে করেছিলেন। এখানে আমরা বিজেপি নেতাদের, বিজেপি নেত্রীদের বাংলার বুকে বিভিন্ন জায়গায় বলতে শুনতে পাচ্ছি, কিন্তু কেন্দ্রের আমাদের অমিত শাহ এবং মাননীয় নরেন্দ্র মোদী সাহেব এবং অমিত শাহ সাহেবকে বলতে শুনতে পাচ্ছি না একবারও যে বাংলাদেশ নিয়ে তারা কি কি স্টেপ নিয়েছে। তাদের মুখে কুলুপ, তারা কোনো শব্দটি ব্যবহার করছে না। আর শুধুমাত্র এখানে এসে শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা বাংলায় বিভিন্ন জায়গায় 2-10টা করে লোক জড়ো করে ভণ্ডামো করছে। আসলে কোনো ব্যবস্থা তারা আচ্ছা, এটার নিচ্ছে উত্তর আমি নিই। না। না, আসলে কোনো ব্যবস্থা তারা প্রধানমন্ত্রী নিচ্ছে কেন বলছেন না? তারা প্রশ্ন করি। হিন্দুদের জন্য সুরক্ষার জন্য, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার রাজুদা, জন্য এবার কোনো এটা ব্যবস্থা উত্তর, তারা আমাদের নেয়। সময় একদম মানে শেষের শুধুমাত্র দিকে যাচ্ছে তো ধীরে ধীরে। এখানে মিথ্যা কথা বলে প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী যখন সময় হবে তখন তারা ডেফিনেটলি স্টেটমেন্ট দেবে। কারণ এই ইন্টারন্যাশনাল ক্রাইসিসে জেনারেলি ওপর থেকে স্টেটমেন্ট আসে না, চেষ্টা করা হয় আগে ডিপ্লোম্যাটিক লেভেলে, সেক্রেটারি লেভেলে কথা বলতে, তারপরে এই জিনিসটাকে আরো এসকেলেট করা হবে। তো সেই জন্য এরকমভাবে ডিমান্ড করলে তো চলবে না, যথাসময় তারা বলবে। সেকেন্ডলি আমি 1971 একটু সালের বলি, মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধী আরে নোটিফিকেশন মুক্তিযুদ্ধ করে নিয়ে এর সঙ্গে তুলনা করো না। ওপার বাংলার আমরা হিন্দুদের এখানে আশ্রয় দিয়েছিল। আমরা সকালে আলোচনায় থাকবো। শতরূপাদি, রাজুদা দুজনকে বলছি আমরা সকালে আলোচনায় থাকবো। এক এক করে বলুন প্লিজ। শতরূপাদি, যখন তুলনা করলে ইন্দিরা গান্ধী মার্চ মাসে জানতে পেরেছিল যে পাকিস্তান অ্যাটাক করেছে, উনার ফিল্ড মার্শালের সঙ্গে কথা বলে, তখন ফিল্ড মার্শাল ছিল না, জেনারেল ছিলেন, মানেকশার সঙ্গে কথা বলে মানেকশা পরিষ্কার বলে দিয়েছিলেন যে এখন নেক্সট 4 মাস বর্ষার শেষ না হলে আমি কিছু করব না, যুদ্ধ লাগানো যাবে না এই মুহূর্তে, কারণ যুদ্ধে জিততে পারবো না। আমার এখানে আরো বড় প্রশ্ন আছে যে আজকে জেনে শুনে পাকিস্তান যখন স্প্লিট করতেই হলো, উনি ইন্দিরা গান্ধী কীরকম ডিসিশন নিলেন? যদিও সেই সময় বাজপেয়ীজি বলেছিলেন স্বয়ং দুর্গা মনে হচ্ছে তাকে, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে কেন জেনে শুনে 71-এ একটা এরকম আনফ্রেন্ডলি বর্ডার নেশন কেন তৈরি করলো? আর সেটা লেগেছিল মার্চ মাস থেকে ডিসেম্বর। শতরূপাদি, এক মিনিট। হ্যাঁ রাজুদা প্লিজ। কেন্দ্র সরকার নোটিফিকেশন করে ওপার বাংলার সংখ্যালঘুদের, হিন্দুদের আশ্রয় দেওয়ার জন্য ভারতের দরজা খুলে দিয়েছিল। টেম্পোরারি ভাবে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য 2 বছরের জন্য একটা নোটিফিকেশন করেছে, কিন্তু আমাদের নোটিশ আছে আপনাকে, আপনি জানেন না? না, আসে গেছে না। এখানে হচ্ছে যে তার মানে এখন আমাদের কেন্দ্র সরকার এখনো পর্যন্ত তারা জানতে পারেনি বাংলাদেশে কি হচ্ছে, সেখার হিন্দুদের কি অবস্থা, তাই তারা কোনো শতরূপাদি প্লিজ, আমি একটা কথা বলে
বলে কি কেন্দ্রীয় সরকার যে সদর্থক ভূমিকা নিচ্ছে সেটা আমরা গতকালকের বৈঠক মানে যেখানে যে বাংলাদেশের বাংলাদেশের রাজুদা প্লিজ দেখলাম সেখানে না রাজুদা প্লিজ এটা যথেষ্ট এই কড়া সময় বার্তা ন্যাশনাল কিন্তু। ইউনিটিরও একদম, দরকার, একদম। কারণ এবং বাইরে এটা কড়া থেকে- বার্তা, এটা হ্যাঁ। ইউনূস সরকারের কাছে একটা কড়া বার্তা, সেটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক মহল মানতে বাধ্য হচ্ছে। যেভাবে বিক্রম মিস্ত্রি সেখানে দাঁড়িয়ে সে দেশের মাটিতে দাঁড়িয়ে তিনি একটা সুন্দর একটা ব্রিফিং তিনি করেছেন। এটাকে আমরা ব্রিফিং বলছি, এটা ইউনূস সরকারকে চোখে আঙুল দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে আপনারা যেটা করছেন সেটা ভুল, সেটা বন্ধ করুন। একটা কিন্তু অনুনয় বিনয় নয় এটা রাজুদা, এটা বন্ধ করার একটা 10 সেকেন্ড করে সময় দেবো, একদম শেষ, আমার 1 মিনিট সময় আছে, 10 সেকেন্ড করে। হ্যাঁ, তোমার মনে থাকবে কিশোরা নিশ্চয়ই জানবে, ত্রিপুরাতে যখন ডেপুটি অ্যাম্বাসেডারকে ডেকে পাঠানো হয়েছিল তখনও কিন্তু উনি অত্যন্ত ভদ্র ভাষায় একটাই কথা বলেছিলেন, বাংলাদেশকে বুঝিয়েছিলেন খুব সুন্দর ভাষায় যে তোমাদের সঙ্গে আমাদের এতদিনের সম্পর্ক, জলের সম্পর্ক, পাওয়ার, ঠিক এই জিনিসটা বিক্রম মিশ্র ঠিক, কালকে হ্যাঁ, বলেছে। একদম। জল এতগুলো আছে, ট্রেড সম্পর্ক, সতর্কতা। কেন আপনারা একটা ইস্যুর উপর ফেস করছেন? মনে করে এখানে না বিজেপি না, আপনি বাংলাদেশ দিয়ে বার্তা দেন, এক মিনিট, ইউনিটি বাংলাদেশকে কি বার্তা দেবেন? ঠিক, ঠিক। আমি বলছি যে এখানকার যারা এই রাজ্যের বাসিন্দা এবং কেন্দ্র সরকারের আমরা নই, আমরা রাজ্য সরকারের, আমাদের অফিসিয়ালি ভাবে কোনো কিছু করা যায় না, কিন্তু সম্পূর্ণভাবে আমরা নির্ভরশীল কেন্দ্র সরকার কি করছে দেখার জন্য, এবং যেটা করবে সেটাকে তৃণমূল সরকার করবে। সময় শেষ। তবে কিশোরা, আমার মনে হয় তো আজকে তো আমাদের সময়সীমাটা একবারে শেষ। আমরা দেখালাম কিভাবে বাংলাদেশের সৈন্যরা তারা ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে। দেখিয়ে দিলাম ছবি একদম। যে এগিয়ে আসছে, এবার বাকি সাঁতার কেটে হাঁড়িতে বসে ইয়েতে বসে আসছে। এবার আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে শেষ করব যে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ভারত বিরোধী কথা বললে রিপাবলিক বাংলা সহ ভারতের প্রত্যেক ব্যক্তি প্রতি মুহূর্তে প্রত্যেকটা স্টেটমেন্টে তার প্রতিবাদ করবে। তাতে আপনাদের গায়ে জ্বালা লাগলে লাগতে পারে, গায়ে জ্বালা লাগুক, আপনারা ভারত বিরোধী মন্তব্য করবেন আর সেটার কথা বলা হলে রিপাবলিক বাংলার পোস্টার সিনিয়র এডিটরের মুখ সহ আপনারা পড়াবেন, সেটা আমরা মানবো না, আমরা ভয় পাবো না, আমরা দমে যাব না। আমরা যেভাবে কিশোরায় প্রত্যেকটা মুহূর্ত ছবি দেখাচ্ছি সেভাবেই খবর করে দেখাবো। যাব। 16 দিন হয়ে গেল, চিন্ময় কৃষ্ণপ্রভুকে যেতে দিন, ছাড়ুন, হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করুন, মন্দির ভাঙা বন্ধ করুন, আমরা রিপোর্ট করা বন্ধ করে দেবো, কথা দিলাম। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।